পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। নমস্কার দিদি। নমস্কার। ওম গণ গণপতয়ে নমো নমঃ, শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ, অষ্ট বিনায়ক নমো নমঃ, গণপতি বাপ্পা আমরা সবাই জানি গণেশ চতুর্থী তো ওখানে সব থেকে বড় করে হয় বম্বেতে, বাংলাতেও হচ্ছে এখন, কিন্তু বম্বের গণেশ পুজো একটা আলাদা ব্যাপার। নিশ্চয়ই। কত বছর আছে বম্বেতে? দেন 2009 আমার বিয়ে হয় এবং বিয়ের পর থেকে আমি বম্বেতে সেটেল। এখন অনেক 15 বছর হয়ে গেছে। আমার হাজবেন্ড যখন একদম ছোট তখন জেদ করেছিল যে সবখানে আসছে, আমার বাড়িতে কেন আসছে না। তো তখন থেকে গণপতি বাপ্পা আমাদের বাড়িতে 7 দিন ধরে আসে। 7 দিন ধরে কি হয়? অ্যাকচুয়ালি 11 দিন ধরে হয়। 11 দিন ধরে? 11 দিন ধরে থাকে। মানে ঠাকুর থাকে, ঠাকুর থাকে প্লাস পুজো হয়। ডিপেন্ড করে, কেউ 7 দিন রাখে, কেউ 5 দিনও রাখে, কেউ 3 দিনও রাখে, কেউ 1.5 দিনও রাখে। বম্বেতে গণেশ পুজো মানে তো লালবাগ কি রাজা, লাখো লাখো লোক আসে, এত লাইন পড়ে। সব থেকে বড় পুজো ওখানকার, সব থেকে বড় পুজো। এবং যখন তার প্রসেশনও বেরোয়, মানে এত ভিড়, দাঁড়ানোর জায়গা হয় না রাস্তার। আর আমাদের বাড়িতে যখন বাবা আসে, যেরকম আমরা সেবা থাকে, ভোগ দেওয়া হয় বাবাকে, তার জন্য আলাদা গান করা হয়। বাবাকে ভোগ দেওয়ার পর যখন শোয়ানো হয় তখন আমাদের আলাদা গান থাকে। আবার সন্ধেবেলা আরও আরতি হয়, তখন আমাদের ফ্ল্যাটে সবাই আমাদের ঘরে আসে। তারপরে আমার শ্বশুরমশাই নিজের হাতে সেই প্রসাদ বানান। আর মেইন পুজোটা চতুর্থীর দিন হয়? হ্যাঁ, মেইন পুজোটা এমনি তোমার যেদিন থেকে গণেশ ঠাকুর বসছে সেদিন থেকেই 2 বেলা করে পুজো হয়, 2 বার আরতি হয়। দুপুরবেলা একবার আরতি হয়, সন্ধ্যেবেলা একবার আরতি হয়। বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম যে গান হয়। হ্যাঁ, সেটা কিরকম হয়? যেমন দিদি, যখন আরতি হয় সবার আগে, যখন সবাই চলে আসে তখন আমাদের আরতি যেমন খুব কমন সং হয়, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা। এটা আরতি হয়ে গেল। দেন এর সাথে তো অনেকগুলো প্লাস পাতা, সুখাট্টা দুঃখাট্টা, এটা তো আছেই। তারপর যখন দুপুরবেলা যখন বেসিক্যালি মা ভোগ টোক রান্না করে নিয়ে আসেন, তখন এরকম দেখেছি আমি, যখন খেতে দেন মা হয়তো যখন খাওয়ায়, আমি আমার যা দুজনে ওড়না ধরি আর কি, বাবাকে যাতে দেখতে না পারি, বাবার মুখটা ঢাকা থাকে, তখন মা ভেতর থেকে খাওয়ায়। মার হয়ে গেলে তারপরে আমরা যাই, আমরা বাবাকে খাওয়াই, মানে বাবা যে খাচ্ছে দেখানো যাবে না, এটাই নিয়ম। হ্যাঁ, এটাই নাকি নিয়ম, আমার বাড়িতে তো সেটা হয়। আচ্ছা। তো বাবাকে খাওয়ানো হলো, তখন আমরা এটা বলি যে ले लो देवाजी मेरा भोग गरीब ना, ले लो देवाजी मेरा भोग गरीब ना, भोग गरीब दा भोग नीमन दा, ले लो देवाजी मेरा भोग गरीब दा। তখন খাওয়া হয়ে গেল, এরপরে বাবাকে শোয়ানো হবে। তো পাখা দিয়ে সেই বাবাকে তারপরে হাওয়া করাতে করাতে আমরা এই গানটা গাই, कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। তখন আমরা একটা একটা করে জয়েন করি, কৃষ্ণের রূপ মে আনা, রাধা রূপ মে আনা, মানে তুমি যেন সব সময় থাকো, সব ঠাকুরের রূপে যেন আমরা তোমাকে পাই। তার সঙ্গে আমরা প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার করে সিদ্ধিবিনায়ক দর্শনে যেতাম। তো রিসেন্টলি এটা করতে করতে আমার বর, আমাদের ওখানে গান্ধী মার্কেটে একটা গার্মেন্টসের শপ কেনা হলো, তো বর ওখানেই সেটেলড হয়ে গেলেন। অ্যান্ড দেন এখন রাইট নাও আমার বর ধর্মা প্রোটেকশনে আছেন অ্যাজ এ লোকেশন ম্যানেজার। তো জিনিসটা বাপ্পা আর কি একদম সেটেল করে দিচ্ছিল, তুমি আর বাইরে যাবেন, এখানেই থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। 51টি পিঠের মধ্যে একটি পিঠ, হ্যাঁ দিদি, মেলাই চণ্ডী আমতাহরা। আচ্ছা, ইতিহাসটা কেমন? আমরা তো সতী কাহিনী শুনেছি, মায়ের যখন খণ্ড হয়েছিল, মাকে যখন, সেই সময় মায়ের মালাই চাকি আমতা জয়ন্তী গ্রামে পড়েছিল। আমাদের পূর্বপুরুষ জটাধারী চক্রবর্তী, বিখ্যাত উনি একদম পণ্ডিত মানুষ, ওনাকে মা স্বপ্নাদেশ দিয়েছিল যে জয়ন্তী গ্রামে আমার এরকম শিলাখণ্ড বট গাছের গোড়ায় আছে, তুই গিয়ে পুজো কর। তারপরে জটাধারী চক্রবর্তী ওই জয়ন্তী গ্রামে যেত। এবার দামোদরে প্রচন্ড, যখন দামোদর নদী ফুলে উঠতো প্রচুর জলে, তখন কুমিরের পিঠে করে উনি যেত, গিয়ে পুজো করতো জয়ন্তী গ্রামে। তারপর যখন ওনার আস্তে আস্তে বয়স হয়, তখন মা আদেশ দেয়, স্বপ্নাদেশ দেয় যে তুই যেখানে আছিস সেইখানে আমাকে নিয়ে আয়। জটাধারী চক্রবর্তী ওটাকে পার করে ময়রা পাড়ায় এক বট গাছের গোড়ায়
মাকে রাখা হয়েছিল। মায়ের কিন্তু তখন ছিল একটা শিলাখণ্ড, তারপরে ওখানে রেখে দীর্ঘদিন মাকে পুজো করা হয়। তারপর রাজা কৃষ্ণচন্দ্র দত্ত, উনি একদম বিখ্যাত বণিক ছিল, কলকাতায় খুব ব্যবসায়িক লোক ছিল, ওনার নুনের ব্যবসা ছিল। দামোদর ওনার জাহাজে করে নুনের জাহাজ যাচ্ছিল কলকাতায়, কিন্তু হঠাৎ সেই 3খানা জাহাজ ওই নৌকা দামোদরে ডুবে যায়। তখন মা মেলাই চণ্ডী কৃষ্ণচন্দ্র দত্তকে স্বপ্নাদেশ দেন যে মা আমতায় আমার একটা বড় মন্দির করে দে, সেইখানে আমি থাকবো, তাহলে তোর সমস্ত জিনিস তুই আবার ফিরে পাবি। মা জটাধারী চক্রবর্তীকে একটা আদেশ দিয়েছিল যে আমার যখন ওই মূর্তি তৈরি হবে মন্দিরের ভেতরে যেন কেউ না ঢোকে, একমাত্র যে তৈরি করবে সে থাকবে, যতক্ষণ না মূর্তি কমপ্লিট হচ্ছে তৈরি হচ্ছে কেউ যেন না ঢুকতে পারে। কিন্তু কৌতূহলবশত কিছু পাড়া প্রতিবেশী লোক তারা 3 দিন পরে মায়ের মন্দির খুলে ঢুকে যায়, যার জন্য আমাদের মা মেলাই চণ্ডী চোখ নাক সব আছে, হাত পা নেই, শেষ হয়নি। না, জটাধারী চক্রবর্তী তখন বৈশাখী পূর্ণিমায় মায়ের প্রতিষ্ঠা করেন মন্দিরে। মায়ের এরকম 6 ঘর সেবায়িত আছে, আমরা সব মায়ের সেবা করি। আমাদের প্রতিদিন কারুর না কারুর সেবা করার জন্য পালা পড়ে, সকাল 8টা থেকে রাত্রির 8টা অবধি মায়ের এই হয় পালা, সেবা হয়। দুর্গাপুজোয় আমাদের দিদি প্রচুর আনন্দ হয়। আমাদের সব জায়গায় যেমন দুর্গা মূর্তি পুজো হয়, আমাদের কিন্তু মায়ের কাছে ঘট পুজো হয়, খুব আনন্দ। মাকে 100 ভরি গয়না পরানো হয়। এবার এখানে মেলা হয়, প্রচুর জাঁকজমক করে পুজো হয়। সব থেকে বৈশিষ্ট্য মায়ের দশমীর দিনে যখন ঘট নিরঞ্জন করা হয়, যতক্ষণ না একটা চিল আসবে, শঙ্খচিল এসে বসবে, তারপরে মায়ের ঘট বিসর্জন হবে। প্রত্যেকবার আসে, যতক্ষণ না মায়ের শঙ্খচিল আসবে ততক্ষণ মায়ের ঘট নিরঞ্জন হবে না। তারপরে হচ্ছে ওখানে বুদ্ধ পূর্ণিমার মায়ের প্রতিষ্ঠিত দিবস, বুদ্ধ পূর্ণিমাতে মায়ের খুব বড় করে মেলা হয়। মায়ের ওই দিন আমরা জন্মদিন বলি, খুব মায়ের জাঁকজমক করে পুজো হয়। ওই দিন লাঠি খেলা হয়, ছোড়া খেলা হয়। তো এত পুরনো একটি পুজো এবং মন্দির এত পুরনো, সেখানে ঘটনাও নিশ্চয়ই আছে অনেক। হ্যাঁ, কথিত আছে, শুনেছি যে রাত্রিবেলা যখন মায়ের সেবা দেওয়া হয়, সেবা দিয়ে যখন ঠাকুরমশাই দরজা বন্ধ করে দেয়, রাত্রিবেলা যখন যে নাইট গার্ড দেয় তারা শুনেছে আমাদের ওখানে কুমুদেশ্বর মন্দির, মানে ওটা হচ্ছে শিবের মন্দির, শিবের এক নাম কুমুদেশ্বর নাকি ঘোড়া ছুটিয়ে এসে মায়ের পুজো করে। ওরা ধূপ ধুনোর গন্ধ পেয়েছে, ঘন্টার আওয়াজ পেয়েছে। মা দিদি আমাদের খুব জাগ্রত, আমরা ডাকি মনে প্রাণে। আমরা যা বিপদে আপদে পড়ি, মা ছাড়া আমাদের কেউ নেই। খুব ভালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কলাবউ যে কলাবউ নয়, না, উনি যে নবপত্রিকা 9টি গাছের সমাহার, উনি গণেশের বউই নন। একদমই তাই। সেটা কেন এতদিন বললেন না? আমরা চিৎকার করে শুভমস্তুকে বলতে হলো 9টা গাছ আলাদা করে ট্যাগ দিয়ে রেখে আলাদা আলাদা স্নান করিয়ে বোঝাতে হয়েছে যে দেখুন এক একটা গাছে এক এক রকমের দুর্গা বাস করছেন। এনারই পুজো নবপত্রিকা, এনারই পুজো সেই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, এনারই পুজো, প্রকৃতির পুজো। আমার বড় মেয়ের বিয়ের ঠিক আগে গৌরী ধর্মপাল আমার অধ্যাপিকা ছিলেন লেডি ব্রেবন কলেজে। গৌরীদি ঠিক আমার মেয়ের বিয়ের আগে বললেন যে আমার একটা ছোট করে সংক্ষেপ করে সরলীকরণ করে একটি বিবাহ পদ্ধতি আছে, যেটা অনেক ব্যবহার হয়েছে, আমরা কিছু কিছু পৌরোহিত্য করেছি, কিন্তু আপাতত কাজটি বন্ধ আছে, তুমি কি এর দায়িত্ব নেবে? তো সামনে মেয়ের বিয়ে, এ তো আমার আকাশের মানে চাঁদ হাতে পাওয়া। আমার বাড়ির পরিবেশটি ভীষণ ধর্মীয় পরিবেশ। আমাদের ঠাকুরঘর দেখলেই তুমি বুঝতে পারবে, মানে মা যে কি প্রশ্রয় দেয় সবাইকে। শীতকালে তাদের সোয়েটার বানানো, তাদের কম্বলে শোয়ানো, মানে এমনও হয় যে শীতকালে মার খুব শীত করছে, হঠাৎ লেপের তলা থেকে উঠে পড়ে বললো, ওরে বাবা ঠাকুরঘরে যাই, ওদের ভীষণ ঠান্ডা লেগে গেল। ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে ব্রাহ্মণত্ব নিয়ে বড় বড় কথা বলবো, অথচ ব্রাহ্মণত্বের কোনো গুণাবলী নিজের মধ্যে রাখবো না, এটাতে আমার ভীষণ আপত্তি। সেই জন্য ব্রাহ্মণত্ব অর্জন করেছে আমার শুভমস্তুর সব মেয়েরা।
শুভমস্তু কখনো উপনয়ন অনুষ্ঠানে পৌরোহিত্য করে না। আচ্ছা। কারণ আজকাল উপনয়ন যখন তৈরি হয়েছিল তখন একটা অত্যন্ত সৎ একটা খুব শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা এটা বানিয়েছিলেন, কিন্তু এখন যেটা এসে যাচ্ছে যে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেই সেই ছেলেটির একটি পৈতে দেওয়া হবে এবং তারপরে সে প্রচুর উপহার পাবে, পরের দিন সে একটা বড় পার্টি হবে এবং পরের দিন সে স্কুলে গিয়ে সে গিফটগুলো দেখাবে। কিন্তু ব্রাহ্মণত্বের যে স্কুলিং, যে কথাগুলো বলার, যে সংযম শেখানোর, যে সততা শেখানো, মানে বাইরে সূচি অন্তরে সূচি, অন্যের জিনিসের প্রতি লোভ করব না, পড়াশোনা করব, পঠন পাঠন যজন যাজন, এগুলো তো সেই ছেলেটিকে শেখানো হয় না গো আজকাল। সবটাই হচ্ছে ওই চৈতন্য জাগ্রত হওয়ার জন্য। তাই নর থেকে নারায়ণের পথে যাত্রা করার যে যাত্রা, সেটাই হচ্ছে ব্রাহ্মণত্ব। আমাদের যুগে আমাদের স্ত্রী শিক্ষার খুব অভাব ছিল। আমি হাওড়ার মেয়ে, আমি আমরা যত আমাদের কোনো গার্লস স্কুল সেই মতো তৈরি হয়নি। ভানুমতি গার্লস স্কুল যেটা আজও দাঁড়িয়ে আছে, ওইটা তখন ছোট্ট আকারে ছিল। আমি সেখানকার ছাত্রী ছিলাম। তখন থেকেই আমি কালচারালের দিক থেকে খুব স্কুলে জমজমাট হয়ে গেলাম। মা যে কি সাংঘাতিক ভালো শিল্পী, নাচ গান অভিনয় আবৃত্তি, এখনো গড়গড় করে সঞ্চয়িতার সব বলে যাবে। তো বলিস না, তুমি কি মিষ্টি, বাবারে বাবারে বাবা, তুমি পুরো রসগোল্লা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমরা এত ভীতু, এত কাপুরুষ, মানুষের ভিড়ে লুকিয়ে আমার দিকে টমেটো আর ডিম ছুটছিলে, আর সামনে আসতে শিয়ালের মতো লেজ গুটিয়ে পালাচ্ছ। ছি! পালাবো কেন? আমরা তোমার কোনো কথা শুনতে চাই না। তোমরা আমাকে মারতে চাও তো? তাই করো, মারো আমাকে, আমি মার খাবো, কিন্তু আবার বক্তব্য না বলে এখান থেকে এক পাও নড়ব না। ওরা যখন ঝামেলা করার জন্য এসেছে, সেই কাজটা কেন অসম্পূর্ণ থাকবে? কি হলো, মারো, মেরে আমার ওপর সব রাগ মিটিয়ে নাও, মারো। দাঁড়াও। কি হলো, ভয় পেয়ে গেলে তো? হ্যাঁ, যখন দেখছো সত্যি সত্যি মারতে গেলাম তখন মুখ একেবারে শুকিয়ে গেল। হ্যাঁ, দাও এগুলো, ওদের হাত থেকে নাও, দাও। এই নাও, এটা দিয়ে মারো। খবরদার ভাই, এ ভুল করিস না। তুই বুঝতে পারছিস না, ও আমাদের ফাঁসানোর চেষ্টা করছে, সবার সামনে প্রমাণ রেখে। একজন প্রার্থীর গায়ে হাত তুললে পুলিশ আমাদের ছেড়ে দেবে? তাছাড়া ওর পার্টির ছেলেরাও তো আছে। তোমরা চিন্তা করো না, তোমাদের পুলিশেও দেওয়া হবে না, আর পার্টির ছেলেরাও কিচ্ছু করবে না। আমি তো বলছি তোমাদের, যত রাগ আছে উগড়ে দাও আমার উপর, মারো ঢিল। কিন্তু আমি আলু, ডিম, টমেটো এইসব কিছুতেই নষ্ট করতে দেব না। তার বদলে যত খুশি ঢিল মারো। ওরা ডিম, আলু, টমেটো ছুঁড়েছে বলে ওদের হাতে ইট তুলে দিল গৌরী। ওর তো আঘাত লাগবে। আঘাত লাগলে লাগুক, সেই আঘাত একদিন ঠিক সেরে যাবে, কিন্তু খাবারের অপচয় আমি কিছুতেই হতে দেব না। তোমরা একবার ভেবে দেখো তো, চাষি ভাইরা কত কষ্ট করে ফসল ফলায়, কত মানুষ মুরগি চাষ করে ডিম বিক্রি করে, সেই বিক্রি করা টাকা থেকে তাদের সংসার চলে, ক্ষুধার নিবারণ হয়। মানুষের ক্ষুধা নিবারণের জন্য যা কাজে লাগে সেটা হলো লক্ষ্মী। তাই খাবার অপচয় আমি কিছুতেই হতে দেব না। তোমরাই বলো, এই অপচয় কি ঠিক? আমি ডিম নষ্ট কেন আটকালাম জানো? পৃথিবীতে কত মানুষ আছে যারা দিনের পর দিন না খেতে পেয়ে মারা যায়, কত নারী অপুষ্টিতে ভোগে, কত বাচ্চা পুষ্টিকর খাবারের অভাবে হাজার রোগে জর্জরিত হয়। তাদের কাছে তো ডিম স্বপ্নের খাবার, পাতে এক টুকরো আলু পড়লে সেদিন তো উৎসব। এইসব গরিব মানুষগুলোর কথা মনে করলে আমি অপচয় সহ্য করি কিভাবে?
একটা কাজ করো, তোমরা এইসব গরিব অনাহারী মানুষদের কাছে বিলিয়ে দাও, দেখবে তারা 2 হাত ধরে আশীর্বাদ করবে। আর আমাকে মারার জন্য ঢিল তো আছেই, মারো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমার না মন মানছে না, গৌরী ফিরুক যেভাবেই হোক, ওকে ইলেকশন থেকে সরাতেই হবে। কাকে ইলেকশন থেকে সরানোর কথা বলছো ছোট ঠাম্মি? কাকে আবার? তোর বউকে। কেন হঠাৎ গৌরীকে ইলেকশন থেকে সরে আসতে বলছো কেন? আরে এটা বলার জন্যই তো তোকে কখন থেকে ফোন করছি, কটা মিস কল আছে একবার বার করে দেখ। শোন, গৌরী যে সবাই গেছিল সেখানে ওই বিরোধী পক্ষের কিছু পেটোয়া লোকজন ডিম টমেটো এসব ছুঁড়েছে। সে কি? না না শোন, চিন্তার কিছু নেই, পার্টির লোকজন গৌরীকে সেফ জায়গায় নিয়ে গেছে, স্টেজ থেকে সরিয়ে দিয়েছে। আমি এক্ষুনি গৌরীকে নিয়ে আসছি। এই জন্যই আমি চাইনি যে গৌরী ভোটে দাঁড়াক। গৌরীর জন্য একটা করে গন্ডগোল হবে আর তুই দিক বিদিক জ্ঞান শূন্য সেখানে ঝাঁপিয়ে পড়বি। আমাকে একটা কথা বলতো, একটা বিপদ আপদ হলে তখন কে সামলাবে বল আমাকে? না না অনেক হয়ে গেছে, আমি না বাড়ির সবার সব কথা অনেক শুনে নিয়েছি, আর শুনবো না কারো কথা আমি। আজ আসুক গৌরী, আমি সবাইকে বলে রাখছি একটা শেষ দেখে ছাড়বো আমি সবকিছুর। তুমি একদম ঠিক কথা বলেছ, আজকে আমিও এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। আপনি কি চাইছেন, গৌরী ইলেকশনে না দাঁড়াক? এখানে আমার চাওয়া বা না চাওয়ার কথা তো হচ্ছে না। বাড়ির লোকজন তো গৌরীকে নিয়ে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। আসলে কি বলতো, গৌরী যদি স্বার্থপরের মতো শুধুমাত্র নিজের কথাটুকু নিয়ে ভাবতো না, তাহলে অনেক সুখে শান্তিতে থাকতে পারত। কিন্তু গৌরী তো সবার থেকে আলাদা, ও তো শুধুমাত্র নিজের কথা ভাবতে শেখেনি। কি না করেছে গৌরী আমার জন্য, তোমাদের সবার জন্য। আর সেই সময় গৌরীকে তোমাদের সবার খুব ভালো লাগে, কারণ সেই সময় গৌরীর এই পরোপকারী স্বভাবটা তোমাদের উপকারে লাগে। তুই শোন, আমরা গৌরীর ভালোর জন্য এসব বলেছি, তুই আমাদের ভুল বুঝিস না। দেখ গৌরী আমাদের কত কাছের, ওকে আমরা কত ভালোবাসি। ছোট ঠাম্মি, আমরা যাকে ভালোবাসি, আমরা যার ভালো চাই, সে কিসে ভালো থাকে আমাদের তো সেটাও ভাবা উচিত। গৌরী মানুষের সাহায্য করতে চায়। ছোট ঠাম্মি, আমি গর্বিত যে গৌরী আমার স্ত্রী, আর তাই ওর পাশে কেউ থাকুক না থাকুক আমি সবসময় ওর পাশে দাঁড়াবো। গৌরী ইলেকশনে দাঁড়াবে, মানুষের সাহায্য করবে, ওর পায়ে কেউ বেড়ি পরিয়ে রাখতে পারবে না ছোট ঠাম্মি। ও আকাশে ডানা মেলে উড়বে, আর দরকার হলে আমি হব ওর ডানা। বাহ, দারুণ ডাক্তারবাবু। আমি এইবার বুঝতে পারছি গৌরী কেন ডাক্তারবাবু করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চলো রূপ, আমাদের বিয়ের মণ্ডপে যেতে হবে এবারে। আরে শালা বাবু, ওকে আমার জরুরি, ওকে মাই ছোট ডিয়ার শালা বাবু। বলছিলাম যে তোমার দাদাকে দেখলাম, কিন্তু আমার সামনে তো এলো না। ও বুঝেছি, শোনো তোমার দাদাকে বলো ওর বউ যে আমাকে জাপটে ধরেছিল সেটা আমি মনে রাখিনি। আরে ওকে রূপ? আরে অ্যাবসলিউটলি ওকে। নাইস কাপল না? কেন এসেছো?
কেন এসেছি আপনি জানেন না ডক্টর গাঙ্গুলি? আমার ধারণা ছিল তোমার মধ্যে এতটুকু হলেও মান অপমান লজ্জা শরম বোধ আছে। এখন দেখছি সেটুকুও নেই। বলা হলো আর উনি চলে এলে। দেখুন, আমার শিক্ষায় বলে মানি মানুষদের কথা রাখা উচিত। আর ঠাম্মি তো আমার কাছে একজন মানি মানুষ, তার অনুরোধ আমার কাছে এক ধরনের অর্ডার বলতে পারে। আর সেদিন যদি আপনি আমার বাড়িতে একা নিমন্ত্রণ করতে যেতেন তাহলে তো আমার আসার দায় থাকতো না। কথা আজকাল খুব গুছিয়ে বলছো। এটা কি তোমার নতুন বন্ধুর ইনফ্লুয়েন্স নাকি? কথা না বলে তো এতদিন দেখলাম অনেকের কথা শুনতে হয় অনেক বেশি, তাই এখন একটু বলাটা অভ্যেস করছি। এসেছো, ঠাম্মির কথা রেখে উদ্ধার করেছো, এবারে উপরে যাও, উপরে গিয়ে খাওয়া দাওয়া করে চুপচাপ চলে যাবে। দিদি ভাই, তুই এখানে কি করছিস? চল চল ঘরে চল চল। দাঁড়া এখানে। আজ তোকে আমি কেন আসতে বলেছি বলতো? কেন সেটা তো আমারও জানার ইচ্ছে। জানিস দিদি, একটা সর্বনাশের দিকে এই সংসারটা ভেসে চলেছে। আমি জানি তুই তোর সাধ্যের বাইরে গিয়ে এই বিয়েটা আটকাবার চেষ্টা করেছিস, কিন্তু পারিসনি। আমিও পারিনি। তাই আজ তোর হাত দুটো ধরে বসে থাকতে বড্ড ইচ্ছে করছে দিদি। আর আমি যে প্রাণপণে চাই এই বিয়ে বাড়ির ভিড়ে একটু একলা হয়ে। এই নীল, চলো 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 একসঙ্গে দাঁড়া। তোমাদের একসঙ্গে কোনো ছবি নেই আমার কাছে। একটু হাসো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে যদি বিব্রত করতে না চাও তাহলে এখানে এসছো কেন? আসার পর থেকে ঠিকই একই প্রশ্ন তিনজন করলো যে এখানে কেন এসেছি। নীল, তুমি কি সত্যিই জানো না আমি এখানে কেন এসেছি? আম্মির কথা রাখতে গিয়ে নিজের উপর অত্যাচার করে এখানে আসার দরকার ছিল না। আমার মনে হয়েছিল যে দরকার ছিল। তুমি তো জানতে যে তুমি এখানে এলে নানা রকম কথা সৃষ্টি হবে, পরিস্থিতিটা আরো তিক্ত হবে, সকলের পক্ষে অস্বস্তিকর হবে, তোমার পক্ষে হবে। তুমি সেটা জানতে না? তুমি আন্দাজ করোনি সেটা? জানতাম, আন্দাজ করেছিলাম। তার মানে দাঁড়াচ্ছে যে এই অকওয়ার্ড সিচুয়েশন গুলো তৈরি করতেই তুমি এসেছো। ইন্টেনশনালি তুমি চেয়েছো যে আমরা সকলে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ি। নীল, সত্যি বলতে আমি সেগুলো নিয়ে কিছু ভাবিনি। আর তাছাড়া গত এক বছরে আমাকে এত অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয়েছে, সেসব ভেবে যদি আমি নিজেকে গুটিয়ে নিই না তাহলে আমার তো বাঁচার দিক থেকেই মুখ ফিরিয়ে নিতে হবে। আমার তো নিঃশ্বাস নিতেও সংকোচ হবে তখন। ও, তাহলে বলছো যে গত এক বছরে তোমার যা যা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়েছে সেগুলো সব আমি তৈরি করেছি। তুমি যে আমাদের কথা ভাবোনি সেটা তোমার ইচ্ছে, কিন্তু তোমার কি একবারও ভাবা উচিত ছিল না তুমি এখানে আসলে ময়ূরীর খারাপ লাগতে পারে? অন্তত তার কথা ভেবে তুমি এখানে না আসলেই পারতে। কতটা হাসির মনে হলো? হলো তো বটেই, খুব স্বাভাবিক নয় কি সেটা? তুমি একদিকে বলছো আমি নাকি দিদিভাইকে ব্ল্যাকমেল করে তোমাকে মিথ্যে কথা বলতে বাধ্য করিয়েছি, তাও আবার নাকি তাকে ওই মৃত্যুর দোরগোড়ায় দাঁড় করিয়ে। আবার তুমি এটা এক্সপেক্ট করছো যে আমি দিদিভাইয়ের কথা ভেবে কোনো ডিসিশন নেব। ব্যাপারটা খুব ওই পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না? ও, তার মানে ময়ূরীর যাতে খারাপ লাগে সেটা ভেবেই তুমি এসছো? না, টু বি অনেস্ট, এখানে আসার ডিসিশন নেওয়ার সময় দিদিভাইয়ের কেমন লাগবে আমি সেটা ভাবিনি। ভাবা উচিত ছিল।
হবে হয়তো। নীল, আমি না এখান থেকে যাই, বুঝলে? আমি বুঝতে পারছি যে আমার উপস্থিতি তোমার কোনোভাবেই আর সহ্য হচ্ছে না, সেটা ইউনিভার্সিটিতে হোক, রাস্তাঘাটে যেখানেই হোক। কথাটা কি আমিও বলতে পারি না? পারো কি? তুমি বলতে চাইছো তুমি আমাকে সহ্য করতে পারছো? নীল, আমি বুঝতে পারছি না আমরা এই ছেলে মানুষগুলোর মধ্যে কেন যাচ্ছি। আমাকে যেতে দাও প্লিজ। কোথায় যাওয়ার তাহলে তোমার এত? হ্যাঁ, কেন তোমার বয়ফ্রেন্ড জিষ্ণু তোমার জন্য অপেক্ষা করছে কোথায়? নীল প্লিজ। To hell with you. I'm জিষ্ণু। আমি ময়ূরীকে বিয়ে করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোকে কার্তিক ফোন করেছিল। কার্তিকের ফোনটা পেয়ে তুই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যাস, ফোনটা বাড়িতে ফেলে চলে যাস। তারপর কার্তিক তোকে যেখানে দেখা করতে ডাকে সেখানে পৌঁছানোর পর হয় কার্তিক, না হলে টিটু, না হলে লিলিপুট, কিংবা হতে পারে ওরা তিনজনে মিলে তোকে কিডন্যাপ করেছিল। আর তারপর যে তোকে কিভাবে কাঠখড় পুড়িয়ে আমি উদ্ধার করেছি সেটা একমাত্র আমি জানি আরাধনা, সেটা একমাত্র আমি জানি। তার কারণ প্রথমত তুই একটা মেয়ে, আর কোনো মেয়ের প্রতি কোন রকম ক্রাইম এই জ্যাকসন জাস্ট মেনে নিতে পারে না। আর দ্বিতীয়ত তুই আমার বোন হোস আরাধনা, তাই তোকে যত তাড়াতাড়ি সম্ভব আমি উদ্ধার করেছিলাম। এবং এই বিষয়টা নিয়ে আমাদের ডিপার্টমেন্টের সবাই যথেষ্ট প্রাউড ফিল করেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাগজে লেখালেখি হয়েছে যে কি করে এত তাড়াতাড়ি একটা কিডন্যাপকে সলভ হয়ে গেল। বাট আমি কিন্তু ফ্রন্টে আসিনি আরাধনা, তার কারণ আমার ক্রেডিট চাই না, আমার চাই জাস্টিস। আমার তোর থেকেও জাস্টিস চাই আরাধনা, তাই তোকে সত্যিটা বলতে হবে। ইউ হ্যাভ টু টেল মি দ্য ট্রুথ। আমাকে যদি জেরা করতে হয় তাহলে একটু জেরাটা করে নাও, কেমন? মানে সামনে ওই বিশ্বকর্মা পুজো আছে, আবার গণেশ চতুর্থী আছে, মানে বুঝতেই তো পারছো। বুঝতেই পারছি, সেখানে দক্ষিণ আর দাক্ষিণ্যটাও বেশি, তাই তো? হ্যাঁ, আসলে ওই সব বড় বাড়ির পুজো তো। তাই যে বললেন বিশ্বকর্মা পুজো, সেটা কোথায় আছে? ওই যে আমার একজন জজম্যান আছে না, মণিশঙ্কর দেবনাথ, বিরাট বড় ফ্যাক্টরি আছে ওনার, ওখানেই তো আমি বিশ্বকর্মা পুজোটা করি। বুঝলাম। আর গণেশ পুজো সেটা কোথায়? গণেশ পুজো বলতে আপনার ওই জিঞ্জিরা বাজারের ওখানে। কার পুজো? একজন দক্ষিণ ভারতীয় মানুষ আছে, তার ওখানেই গণেশ পুজো হয়। আমাকেই তো যেতে হয়, আর ওরা না মোটা টাকাও দেয়। কি নাম লোকটা? নামটা তো আমি ঠিক জানি না মা, তবে পদবিটা জানি। খুব বড় করে পুজো হয় মা, খুব নামি পুজো। আর ওনার ওই গণেশ আর কালী পুজো খুব নাম করা। হ্যাঁ, তাই নাকি? তা ডক্টর পদবী কি? আগে ওই মেনন। পুরোহিত মশাই, একটা কথা আপনাকে বলে দিই, সামনের বছর জন্মাষ্টমীতে মধুমিতা দেবীর বাড়িতে কিন্তু ওই মূর্তি পুজো পাবে। মা কালী, মা চণ্ডী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী পুজো করার পরেও, এরকম একজন নামী পুরোহিত হওয়ার পরেও আপনি কৃষ্ণ ঠাকুরের বেলায় যমুনাতে ঝাঁপ দিলেন। মানে? যমুনার কালো জলে আপনি ঝাঁপ দিয়ে ফেলেছেন, বাঁচার কোনো চান্স নেই, আপনি ডুবে গেছেন। ইউ আর ইন ডিপ ট্রাবল মিস্টার পুরোহিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কৃষ্ণমূর্তি কোথায় বদল ভাই? এলাকায় ঢুকেছে? मैं सच्चा মুসলমান हूँ। ওসব জিনিস এখানে আসেনি, আমি বলছি আপনাকে। ভেবে দেখ। কান কাটা ঝিক্কু আছে না, ওকে আজকাল মেনন ভাইয়ের সঙ্গে দেখা গেছে। বদর ভাইয়ের সাথে মেয়েটা দেখা করতে এসেছিল। আরে ভাই বলছি না কলা বাগান না মুম্বাই বালা। আরে তখন থেকে হেজাচ্ছিস কেন? হ্যাঁ, আরে কথা কানে যাচ্ছে না নাকি তোর? বদর ভাই কোন তুই? তুই এডি তো কোন? বদর ভাই, এই এলাকাটা তোমার হতে পারে, কিন্তু সেই এলাকায় যখন জ্যাপ সান্নাল এসে দাঁড়ায় না, সেই এলাকাটা জ্যাপ সান্নালের হয়ে যায়। কৃষ্ণমূর্তি, কিষান ঠাকুরের মূর্তি কোথায় বদর ভাই? এলাকায় ঢুকেছে? সচ্চা, मैं सच्चा মুসলমান हूँ। আমি আপনাকে বলছি এই এলাকায় কিছু আসেনি, কিছু আসেনি, ওসব জিনিস এখানে আসেনি, আমি বলছি আপনাকে। কিন্তু মাথায় রেখো, কৃষ্ণ ঠাকুরের মূর্তি। কোনো খবর পেলে তুমি আমাকে জানাবে। একটা ছোট টিপ দেব। কি? কান কাটা ঝিক্কু আছে না, ওকে আজকাল মেনন ভাইয়ের সঙ্গে দেখা গেছে। বহুত তেল হয়েছে ও। আমি ওকে ফোন করেছিলাম, আমাকে বহুত বেইজ্জত করেছে। আমি জিঙ্কু বলছি। কান কাটা ঝিঙ্কু কি ইনভেস্টমেন্ট? আমি ইনভেস্ট করেছি। দুটো বুলেট কপালে বেঁধিয়ে দিয়েছি। ক্লিয়ার? বেশি কথা নয়। হ্যালো করি, মাখো তেল, নাহলে কেটে পড়ো। সময় নেই, নাহলে আরেকটা বুলেট কপালে পুড়ে দেবো। বুঝলেন? ফালতু সময় নষ্ট করবেন না। ওই খেজুরি করার মতো সময় আমাদের নেই। বদর ভাইয়ের ওপরও বহুত চিল্লিয়েছি, খুব চিৎকার করেছি। মিননের সঙ্গে ওর ওঠা বসা আছে। তার মানে আবার পুরনো কিছু লুট হবে। कुछ भी हो सकता है, এমনকি আপনাদের কিষানজির মূর্তিও। থ্যাংক ইউ বদর ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। 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 বদর ভাইয়ের সাথে মেয়েটা দেখা করতে এসেছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি না হয় খারাপ মেয়ে, আমি খারাপ বউ হয়েছি, কিন্তু তোমার বউ তো ভালো, তোমার জীবনটা না হয় সুখেই কাটবে। শুধু একটা কথা আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি পলাশ, অকারণে তোমার বড় বৌদিকে অপমান করতে এসো না, তাহলে তোমার দাদার কপালে যা জুটেছে তোমার কপালেও কিন্তু ঠিক একই রকম জিনিস জুটবে। কি বলতে চাইছো তুমি? প্রতীক্ষা, তুমি না এই ব্যাপারে ঢুকো না গো। দেখো তুমি তো আর এই বাড়িতে থাকো না, তোমার স্বামী আমার ব্যাপারে কি কি ভাষা ব্যবহার করেছে, আমায় কি কি কথা বলেছে সেটা বোধহয় তোমার জানা নেই, আর আমি না তোমাকে জানাতেও চাই না। এই কারণ তোমরা সামনে বিয়ে করবে, এমনও হতে পারে যে এই কথাগুলো শোনার পর হয়তো তোমার মন বিগড়ে গেল, আর আমি সেই ক্ষতিটা চাই না। আমি কি চাই জানো? আমি চাই তুমি ঠেকে শেখো। তবে একটা কথা জেনে রেখো প্রতীক্ষা, মানুষ না এমনি এমনি কিছু করে না। এই যে আমি তোমার বরকে এতগুলো কথা শোনাচ্ছি না, তার পেছনে কোনো গভীর কারণ আছে বলেই শোনাচ্ছি।
আরেকটা কথা ভাই, অন্ধ হয়ে থাকতে চাইলে কিন্তু তুমি অন্ধ হয়ে থাকতে পারো, কিন্তু যখন ঝড় আসবে না তখন কিন্তু বেসামাল হয়ে যাবে। তাই বলছি চোখ থাকতে না অন্ধ হয়ে থেকো না, চোখগুলো খোলা রাখো। তোমাকে আমি বিয়ে ভাঙতেও বলছি না, তুমি যে আমার দেওরকে ভালোবাসো সেই ভালোবাসা আমি তোমায় কমাতেও বলছি। তবে একটা কথা জেনে রেখো, তুমি যে শুধু ভালোবাসাই পাবে তা কিন্তু নয়, ভালোবাসার সাথে আরো অনেক কিছুই পেতে পারো। যাক, মায়ের যাওয়ার সময় হয়ে গেছে, এই কথাগুলো বলতে গেলে আরো সময় চলে যাবে। তবে প্রতীক্ষা, তোমাকে একটা কথা বলি, আমি তো তোমার বড় যা হব, তাই বড় হিসেবে তোমার যদি আমার কাছে কোনো সাজেশনের প্রয়োজন হয় কিংবা আমার এক্সপিরিয়েন্স যদি শুনতে ইচ্ছে হয় আমাকে বলে আমি তোমার সাথে শেয়ার করব। খবরদার প্রতীক্ষা, তুমি কিন্তু এই মহিলার সঙ্গে কোনো কথা বলতে যাবে না। আরে আমি নিজে থেকে কথা বলতে গেছি নাকি? উনি যদি যেচে পড়ে কথা বলেন আমি কি করতে পারি? কি জানি, একদিন হয়তো এমনই হবে যে তুমি শুধু আমার সাথেই কথা বলতে চাইবে। আমি সেই দিনটা চাই না, কিন্তু তবু মানুষের তো কোনো কিছুই বলা যায় না। মা, এবার কিন্তু আপনার দেরি হয়ে যাবে, বাস কিন্তু ছেড়ে দেবে। বলি বৌমা, একটা কথা বলার ছিল। দেখো, আমি তো কোশ্চিন কালেও কোথাও যাইনি, তোমাকে কিন্তু সব দিক সামলে সুমলে দেখে রাখতে হবে মা। আর এই আমার ছেলেদের সঙ্গে অশান্তি করো না, কেমন? তোমাদের অশান্তিতে আমার তো এই বাইরে যাওয়ার আনন্দটুকু আর থাকছে না। মা, আমি সোজা কথা সোজাভাবে বলবো, অশান্তি করব না। তবে হ্যাঁ, আপনার ছেলেরা যদি বেকায়দা কিছু বলে তখন তো মুখ খুলবই মা। হ্যাঁ, আপনি যদি এখন আমাকে বলেন যে সবকিছু মুখ বুঝে সহ্য করে নিতে, মেনে নিতে, না মা, আমি কিন্তু সবকিছু মেনে নিতে পারবো না, কোনোদিনও পারিনি, আজও পারবো না। আমি তো বুঝেই গেছি মা, আমাকে এই বাড়িতে থাকতে হবে, তাই থাকার মতো ব্যবস্থাটুকু তো আমাকে করে নিতেই হবে। কেউ তো আমাকে ভালোবেসে আমার ভালোভাবে থাকার ব্যবস্থাটা করে দেবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসলে কি বলতো, যাই করুক না কেন বুড়িটা তো ওপরে থাকে, আমার যদি কোনো দরকার হয় তাহলে তো আমি বুড়িটার কাছে যেতে পারি, তাই না? সেই জন্য বুড়িটা কি বলতো, আমাকে রোজ দিন জড়ি ধরে শুয়ে থাকে, আমি ঘুমাই, তারপর বুড়িটা নিজের ঘরে যায়। আর আমার এমন বাজে অভ্যেস হয়েছে তোকে কি বলবো, মা জোরে না ধরলে আমার ঘুমই হয় না। তাই জন্যই তো ভাবছিলুম তোকে একবার একটু ডাকবো, আবার ভাবলুম তোর বর যদি আবার আমাকে বকাবকি করে। তোর বরটা তো মানুষ নয়, একটা দানব, রাক্ষস, জন্তু, জানোয়ার। আচ্ছা, তুমি ওপরে একা আছো এটা জেনেও আমি নিচে শোবো, হতে পারে বলো? তবে পুতুল দি, একটা কথা বলি, নিজের ভাইয়ের ব্যাপারে না এরকম কথা বলতে নেই। চুপ কর দেখে, নিজের ভাই ব্যাপারে বলতে নেই। আমার ভাই না ছাই, ও তোর সাথে এমন খারাপ ব্যবহার করে, তোকে বাজে বাজে কথা বলে, আমার ভাই হতে যাবে কোন দুঃখে? তুই তো বাপু এ বাড়িতে কদিন হলো এসেছিস বল, তাই না? আমার মা বুড়িটা তো তোর সাথে কি খারাপ ব্যবহার করে, উঠতে বসতে তোকে মুখ করে, তাও তো তুই আমার মা বুড়ির জন্য গয়না বাজা দিয়ে টাকা এনে দিলি, কত কিছু করিস তুই আমার মা বুড়ির জন্য। আমার মা বুড়িটা কত খেয়াল রাখিস, আমার মা বুড়িটা কি সেই সব নিয়ে কিছু ভাবে নাকি বলছে? আচ্ছা ঠিক আছে, ছাড়ো, দেখো মানুষটা বাইরে গেছে, ওনাকে নিয়ে আর এসব কথা বলো না। বলো। বুঝেছি, মায়ের জন্য মন কেমন করছে তো? জানিস তো, আমি না মা বুড়িটাকে যতই রাগ করি, তার উপর যতই ঝাল করি না কেন, আর যত মুখ করি না কেন, আমার না মা বুড়িটা না থাকলে খুব কষ্ট হয়। সেটাই তো স্বাভাবিক, মা বলে কথা, মন কেমন তো করবেই। কিন্তু দেখো, দেখতে দেখতে না এই 1-2 দিন ঠিক কেটে যাবে। আর এই যে
আমার দিকে তাকাও, আমি তো আছি। তুই আছিস এটাই তো আমার রক্ষে, নইলে যা আমার কি হতো। আচ্ছা আমি যদি না থাকতাম মা কি যেত বলো তোমাকে ফেলে? একা ফেলে কখনো যেত না। তা অবশ্যই ঠিক, কোথাও কোনোদিনও যাওয়া হয়নি আমার মা বুড়িটার। আমার বাবাটা আমার মা বুড়িটাকে খুব জ্বালাতন করেছে, আমার মা বুড়িটা খুব জ্বালাতন ভোগ করেছে, অনেক কষ্ট পেয়েছে, সেজন্যই তো মাঝে মাঝে এখন এমনটা করে আমার মা বুড়িটা। তবে কি জানিস, আমার মামা বাড়িটা কিন্তু অনেক বড় লোক, অনেক বড় লোক, ওটা অনেক টাকা আছে, কিন্তু হলে কি হবে, আমার মাটাকে তো পাত্তাই দেয় না। কেন বলতো? আমার জন্যে। আমি যেমন হাবলি হয়েছি, আমি এমন একটা অপদার্থ হয়েছি না, সেই কারণে ওদের আমাদের পরিচয় দিলে তো লজ্জায় লাগবে, তাই না? মান সম্মান যাবে, সেই কারণে ওরা আমাদের পরিচয়ও দেয় না, আর আমাদেরকে কোনো অনুষ্ঠানে ডাকেও না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কতটা ভদ্র আর অনেস্ট হলে মানুষ এই সব গয়না ফেরত দিতে পারে। দিদি ভাই, ভুল বুঝেছিলাম, এবার একটু নিশ্চিন্ত হলাম। গুগলির আশেপাশের দুজন একটু খারাপ হতে পারে, কিন্তু পুরো পরিবারটা মোটেই খারাপ নয়, বরং গুগলির জন্য ওটা খুব সুরক্ষিত একটা জায়গা। হ্যাঁ, ওরা হয়তো গুগলিকে মাঝে মধ্যে একটু বকাবকি করবে, একটু রাগ বসতে হয়তো দু চারটে কথা শোনাবে, কিন্তু মিলেমিশে ভালোই থাকবে আমার মেয়েটা। ওই দেখো, বলতে বলতে ফোন করেছে। হ্যালো গুগলি। মিথুন মা, আমাকে এখান থেকে নিয়ে যা, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। গুগলি, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? আমি সব তোকে দেখা হলে বলবো, তোরা এক্ষুনি নিতে আয় আমাকে। সোহাগ, সোহাগ দরজাটা তো খোলো অ্যাটলিস্ট। দরজা কেন বন্ধ করে আছে? একবার কথা তো বলো। সোহাগ। গুগলি, কি হলো বলতো আবার? সঞ্চয়নের সঙ্গে কিছু হয়েছে নাকি? ও তো দরজা খুলতে বলছে, দরজা খুলছিস না কেন মা? কি হয়েছে বলো তো? এক্ষুনি সব ঠিক ছিল। দেখি আমার ফোনটা দাও। গুগলি, কি হয়েছে মা? আমি সব বলবো বুড়ো ছেলে, আগে প্লিজ তোমরা এখানে এসো, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারছি না, তোমরা এক্ষুনি এসে আমাকে নিয়ে যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই কান্নাকাটি করিস না, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ রাখ, আসছি। মিতুল চলে, এক্ষুনি বেরোতে হবে। কি হলো বলো তো মেয়েটার? আমি না বুঝতে পারছি না কি হলো। বলে বাবা, তুমি ওকে দেখে রেখো, ওর যেন কোনো ক্ষতি না হয়। সোহাগ, সোহাগ দরজা খোলো। তুমি দরজা আটকে কি করছো ঘরের ভেতর? আরে কথা তো বলো একবার। সোহাগ দরজা খোলো। সোহাগ, আমাকে আর কিচ্ছু বলতে আসবে না তুমি। আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না, এক মুহূর্তও না। এসব তুমি কি বলছো সোহাগ? তুমি চলে যাবে? তা না তো কি, আমি এখানে ইনসাল্ট হতে আসিনি, নিজের মা বাবার ব্যাপারে উল্টোপাল্টা কথা শুনতে আসিনি। আমি এখানে আমি এসেছিলাম পরিবারের মতো, নিজের পরিবারের মতো এখানে আরেকটা পরিবার পাবো বলে, নিজের লোকজনের মতো এখানে অনেক লোকজন পাবো বলে, কিন্তু এখানের খারাপ মানুষগুলো প্রতি পদে পদে আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমার বাড়ি থেকে লোক আসছে আমাকে নিতে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। কি বলছো? এসব পাগল হয়ে গেছে নাকি? এসব রাখো, তুমি পাগলামি করো না। আমার কথা শোনো, আমার কথা শোনো। তুমি কোথাও যাবে না, আমি তোমায় কোথাও যেতে দেবো না। দেখো, রাগের মাথায় কোনো ডিসিশন নিতে নেই, অনেক সমস্যা আলোচনাতেও সমাধান হয়। আমার সমাধানের আর কোনো দরকার নেই, আমি নিজের বাড়িতেই ভালো ছিলাম, আমি নিজের বাড়িতেই চলে যাব, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। শোনো মা, মঞ্জু যা করেছে তার শাস্তি ওকে পেতে হবে। তুমি আমাদের জানিয়েছো, আমরা ব্যবস্থা নেব, কিন্তু মা তুমি এটা কি করছো? না বাবা, আমি দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে পারছি না। আমি মিতুল মাকে জানিয়ে দিয়েছি, ওরা কিছুক্ষণের মধ্যেই আসবে, আমি ফিরে যাব বাড়ি। কি সর্বনাশ! এই মেয়ের তো দেখছি মাথায় আগুন চড়ে রয়েছে। এই মেয়ে তো দেখছি সব দিক থেকেই ডুবিয়ে ছাড়বে। একই সব গয়না মিতুল ফেরত নিয়ে গেল, কিছুই হাতে পেলাম না। তার মধ্যে এই মেয়ে যদি ওর বাবা মাকে ডেকে রাগের বশে এই বাড়ির নামে পুলিশ কেস করে দেয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
দেখো, আমি কিন্তু বাড়িতে কিচ্ছু জানাইনি আগে, হয়তো এখনো জানাতাম না, কিন্তু দিনের পর দিন এইভাবে অত্যাচার আমি না নিতে পারছি না। সোহাগ মা, দোহাই তোমাকে, আমি তো তোমার মায়ের মতো, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তুমি এই বাড়ি ছেড়ে যেও না। গুগলি, কি হয়েছে গুগলির? মিতুল মা, কি হয়েছে মা? কি হলো গুগলি? কি হয়েছে সুব্রতা? কি হয়েছে বল মা, আমায় কাঁদছিস কেন? কি হয়েছে আমায় বল। মিতুল মা, তোরা যে মিষ্টিটা এনেছিলি। আরে কি বলবো মিতুল, দেখো না, আরে বনে বনে তো এরকম ছোট ছোট ব্যাপারে কথা কাটাকাটি হয়, কিন্তু এদের দুজনের এমন মাথা গরম, একে অপরকে চট থাপ্পড় মারতে শুরু করে দিয়েছে। গুগলি, কি শুনছি আমি এসব? মিতুল মা, আগে মঞ্জু দিয়ে আমাকে মেরেছে, অনেক আজে বাজে কথা বলেছে। সোহাগ ঠিকই বলছে মিতুল, আমারই মেয়েটার মাথা খারাপ, না হলে কখনো নিজের ভাইয়ের বউয়ের গায়ে হাত তোলে? আসলে ও কি যে করে কি না করে কোনো ঠিক ঠিকানা নেই। আমি ওকে কথা দিচ্ছি শাস্তি দেব, কিন্তু তুমি একটু সোহাগকে বোঝাও যেন মঞ্জুর দোষের শাস্তি ও আমার সঞ্চয়নকে না দেয়। আমাকে আর কেউ কিচ্ছু বোঝাতে আসবেন না প্লিজ। মিতুল মা, তুই তো জানিস আমি কারোর সাথে তো কোনো দিনও অকারণে কোনো ঝামেলা করিনি। আমি প্রথম থেকে সবটা মেনে নিয়েছি, কিন্তু তার মানে তো এই নয় যে যে যা খুশি অত্যাচার করে যাবে আমার উপরে। আমি কথা দিচ্ছি সোহাগ মা, মঞ্জুকে আর আমি তোমার কাছে ঘেঁষতে দেব না। সেটা তো পরের কথা মনোরমাদি, আপনার মেয়ে গুগলির গায়ে হাত তুলবে কেন? দেখুন, আমরা গুগলিকে খুব আদর যত্নে মানুষ করেছি, আসলে এইভাবে শাসনের অভ্যস্ত নয়, তাই আমরাই চাইবো না এইভাবে কেউ ওর সাথে বিহেভ করুক। সত্যি আমি না কি বলবো তাই জানি না। মাঝে মধ্যে মনে হয় যে আপনাদের মতো ফ্যামিলিতে আমাদের বাড়ির মেয়েকে বিয়ে দিতে পেরে আমরা সত্যি খুব লাকি, তার পরক্ষণে এমন একটা কাণ্ড ঘটে যায়। এভাবে কেন বলছো অলোকা? আমাদের মধ্যে কতবার ঝামেলা হয়েছে, কতবার মতের পার্থক্য হয়েছে, হয়নি কি? তাহলে কি আমরা কখনো ভেবেছি আমরা সংসার ছেড়ে চলে যাব? না তো। গুগলিকেও সেটা বুঝতে হবে। মিতুল মা, মঞ্জু দি আমার গায়ে হাত তুলেছে, তাও তুই আমাকে নিয়ে যাবি না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাঁদছেন কেন আপনি? কি হয়েছে? সোমেশবাবু তো ঠিক আছেন, এখন কাঁদছেন কেন? এই সব কিছুর জন্য আমি দায়ী তিতির, এই সব কিছুর জন্য আমি দায়ী, আমি একাই সব কিছুর জন্য দায়ী তিতির। সুজয়, এই সব কিছুর জন্য আমি দায়ী, আর তোমার যে অবস্থা, আমার ছেলের যে অবস্থা, সব কিছুর জন্য আমি দায়ী। আমি কেন সেদিন দিদি ভাইয়ের কথায়, ওই মালিনী ব্যানার্জির কথায় আমার সংসার ছাড়লাম, আমার স্বামী ছেলে সব কিছু ছাড়লাম।
কেন সুজয়, কেন? আমি মালিনী ব্যানার্জির কথা শুনে একবারও তোমার কাছে এসে জিজ্ঞাসা করলাম না যে কথাগুলো সত্যি কিনা? সেদিন আমি ইগো দেখিয়েছিলাম, আর আজকে আজকে আমি হাত কামড়াচ্ছি। আর আজকে আমার জন্য আমার প্রিয় মানুষগুলো সবাই সাফার করছে, সবাই। তুমি সাফার করছো, সোম সাফার করছো, এমনকি তিতির পর্যন্ত সাফার করছে সুজয়। কেন এরকম ভাবে বলছেন? প্লিজ এরকম ভাবে বলবেন না, এত কষ্ট পাবেন না প্লিজ। না দেবী, দোষ তোমার একার নয়, দোষ আমারও। আমি তো তোমার হয়ে বাবার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারিনি, তোমার স্বপ্ন পূরণের পথে তোমার পাশে দাঁড়াতে পারিনি। সব থেকে বড় ভুল হলো তুমি যখন বাড়ি ছেড়ে চলে গেলে তখন পাগলের মতো হন্যে হয়ে তোমায় খুঁজে ফিরিয়ে আনতে পারিনি। আমারও তো ইগো কিছু কম ছিল না দেবী, ভুল তো আমারও। এখন তো এইসব ইগোর লড়াই সব শেষ হয়ে গেছে। বলো, তোমরা একটা কিছু ভাবো না, কি করবে একবার ভাবো প্লিজ। সৌরভবাবুটা বড্ড কষ্ট পাচ্ছে। এই কষ্ট লাঘব করার একটাই উপায় আছে। কি উপায় সুজয়? তুমি সোমের মা হিসেবে আমার সঙ্গে আবার ব্যানার্জি বাড়িতে ফিরে চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছি 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 ছি, তিতিরের বসের বাড়িতে এতক্ষণ থেকে গেলাম। না না না, আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, এবার বাড়িতে ফিরতে হবে। এটা কি? এটা তো আমার খেলনা, আমার ছোটবেলার খেলনা। এই খেলনাটা এই বাড়িতে এলো কি করে? এই বাড়িতে কি করে এলো এই খেলনাটা? আমার পরিষ্কার মনে আছে এটা আমার ছোটবেলাকার খেলনা, কিন্তু এই খেলনাটা এখানে কি করে আসতে পারে? এটা তো মিতা ম্যাডামের বাড়ি, আমার খেলনা মিতা ম্যাডামের বাড়িতে কেন, কি করে? এটা তো না, এটা জানতেই হবে, আমাকে জানতেই হবে। সবটা ভেঙে তুমড়ে ছত্রাকার হয়ে গেল। সুজয়কে আমি চলে যেতে বাধ্য করলাম। আর সোম আমার এত কাছে আছে, মনে হচ্ছে ওকে বুকে টেনে নি, কিন্তু পারছি না। সোম যদি একবার সত্যিটা জানতে পারে, একবার যদি জানতে পারে যে আমি ওর মা, ও যে পরিমাণ ঘৃণা আমাকে করবে, আমি মা হিসেবে সেটা মেনে নিতে পারবো না। আমার খুব কষ্ট হবে তিতির, আমার খুব কষ্ট হবে তিতির। কেন করছেন আপনি? একটু ধৈর্য ধরুন না ম্যাম,
একটু সময় দিন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি কোনোদিনও ভাবতে পেরেছিলেন যে বাবা সোমরাজবাবু এদের সাথে আপনার দেখা হবে? সেটা যখন হয়েছে দেখবেন একদিন ঠিক সোমরাজবাবু নিজের ভুল বুঝতে পারবেন, বুঝতে পেরে আপনাকে নিজে থেকেই মা হিসেবে কাছে টেনে নেবেন। তুমি সত্যি বলছো দিদি? এবার সত্যি করে বলুন তো, আপনি কে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুনলাম তোদের নাকি ফুল সজ্জা হয়েছিল, হাত কাপড় হয়েছিল, বিয়ের যা যা নিয়ম কানুন আচার অনুষ্ঠান সবকিছু হয়েছিল। তা সবটাই নকল ছিল তো? আমার দিকে দেখ, দেখ আমার দিকে। ফুল সজ্জাটা ছি মামনি, ছি, কি করছে তোমার মন? মামনি তুমি তো মা, তুমি তো মায়ের মতো। তুমি একটা মেয়েকে এভাবে কুৎসিত ভাবে কথাটা বলতে পারছো মামনি? তোমার তোমার নিজের মেয়ে হলে তুমি পারতে। আমার মেয়ে হলে অন্য পুরুষের সঙ্গে এইভাবে রাত কাটাতো না মুকুট। মামনি, এই মুকুট, তুই আমার মায়ের সঙ্গে চিৎকার করে কথা বলছিস? বেশ করেছি, বেশ করেছি, আমি অনেকটা সহ্য করেছি, অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আর আমি সহ্য করবো না। আমি চলে যাবো এখান থেকে। আমি চলে যাচ্ছি এখান থেকে, আমি চলে যাবো। পালিয়ে গেলে তো হবে না। আন্টি, অনেক রাত হয়েছে, এবার আপনারা বাড়ি ফিরুন। মম, তোমরা যাও, আমি আসছি। একটা কথার উত্তর দিবি? রায়ান বলেছে ও তোকে ভালোবাসে, তুইও কি রায়ানকে সত্যি ভালোবাসিস? এক মিনিট, এই ধরনের প্রশ্নের মধ্যে কোনো শালীনতা নেই। আপনার জীবনবোধ খুবই জটিল, আর মানুষের প্রতি আচরণও খুব খারাপ। আপনার প্রশ্নের উত্তর আপনি বিয়ের দিন রাত্রিবেলায় পেয়ে যাবেন। এখন আপনি যেতে পারেন। গুড নাইট। রায়ান, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। ওকে, বিয়ের পর তো সে আমাদের বাড়িতেই যাবে, তাই না? জামাইকে কি করে শিকলে বাঁধতে হয় সেটা আমরা খুব ভালো জানি। এটাই তো সমস্যা, যে আপনারা শিকলে বাঁধতে চাইছেন, আর আমি কাউকে ভালোবাসায়। কি বললে? না, কিছু না, আপনি এখন যেতে পারেন। ওকে। জয় হিন্দ। মানে? স্পেশাল টাস্ক ফোর্স, মুকুট কর্মকার, প্রাউড অফিসার, তাই না? রায়ন বাবু, কত কিছু সহ্য করতে হয় তোমাদের, কত কিছু, কিন্তু আজ আমার একটা জিনিস তোমাকে সহ্য করতে হবে। কি? আমার ভালোবাসা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রূপা বলছি। হ্যাঁ রূপা বলো। মুকুটকে একটু ফোনটা দেওয়া যাবে? ওকে ফোনে পাওয়া যাচ্ছে না।
হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। মুকুট, 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 ডাকছো? রূপা তোকে চাইছে। হ্যালো মুকুট, আমি রায়ানকে ভালোবাসি। এই কথাটা তুই আমাকে কেন বলছিস? তুই তো রায়ানকে ভালোবাসিস না। তুই কি ইনসিকিউর ফিল করছিস নাকি? না না, একদম না। এই জন্মে রায়ান শুধু আমার। মাথায় রাখিস কিন্তু কথাটা। আর পুরুষ মানুষকে কিভাবে পোষ মানাতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে রে। রূপা, তুই এই বাড়ির বউ হবি, এভাবে কথা বলতে নেই। আর পোষ মানাবে কি কথা, বরং বল সংসার করবি, ভালোবাসবি। সেটাই বলছি। তা মেহেন্দিতে আসছিস তো নাকি পালাচ্ছিস? তোর বিয়ে না দিয়ে কোথাও পালাচ্ছি না। পালানোর হলে তো কালকেই পালিয়ে যেতাম। কোথাও যাচ্ছি না, বরং সকলে মিলে আসছি। ধুমধাম করে তোর মেহেন্দি অনুষ্ঠান হবে, তারপর গায়ে হলুদ হবে, তারপর তোকে আমি নিজের হাতে সাজিয়ে দেব। তোর বিয়ে হবে, আমি পুরো বিয়েটাতে থাকবো, দেখবো। আর বর যখন আসবে তখন আমি নিজে হাতে তোর বরকে বরণ করব। তারপরে শুভদৃষ্টি, মালা বদল, সিঁদুরদান। তোর সিঁদুরদান হলেই আমার ছুটি। ঠিক আছে, আমি রাখছি। তুই কিন্তু খুব চালাক মুকুট। চালাক হলে কি আর অর্ধেক রাজত্ব আর রাজপুত্র ছেড়ে যায় কেউ? বোকা। আমি একটা ব্রত করি। কিসের ব্রত? মায়েদের সুরক্ষা। মানে? থাক না, ও তুই বুঝবি না। তুই কোন মায়ের কথা বলছিস বলতো? মা বলতে আমি শুধু আমার গর্ভধারিণী মায়ের কথা বলছি না। মা হচ্ছে আমাদের দেশ মাতৃকা। এই তুই কি বলছিস না আমি কিচ্ছু বুঝতে পারছি না, জানিস তো? বোঝার দরকার নেই। আমরা আসছি, সকলে মিলে আসছি তোর মেহেন্দি অনুষ্ঠানে। রাখ। এই তুই কি বলি? তুই কার সুরক্ষার জন্য কাজ করিস? থাক না, ওটা তোমার মোটা মাথায় ঢুকবে না। মানুষ আজ বড্ড আত্মকেন্দ্রিক হয়ে গেছে, বড্ড স্বার্থপর হয়ে গেছে। এসবের মূল্য কারোর কাছে নেই, কেউ দাম দেয় না এর। কতিপয় মানুষ আছে যারা এই দেশের জন্য ভাবে, এই সমাজের জন্য ভাবে। দাঁড়া দাঁড়া, তুই হঠাৎ এই ধরনের কথা বলছিস? হ্যাঁ, তোর কথাগুলো খুব মিস্টেরিয়াস। কি করিস তুই? কে তুই? আমি মুকুট, তোমাদের বাড়ির নকল বউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার, চা স্যার। স্যার স্যার নিন, একটু চা খান, এনার্জি পাবেন। থ্যাংক ইউ। স্যার, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ম্যাডামকে চা দিবি না? সরি, ভুল হয়ে গেছে আসলে, আমি গুনতে ভুল করেছি। আনছি, এক্ষুনি আনছি, এক্ষুনি আনছি। ম্যাম, সরি ম্যাম, সরি স্যার, আসলে ওই গুনতে আর কি। ম্যাডাম,
একটা লোকেশনের খোঁজ পাওয়া গেছে, চলুন আমাদের এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, আমার মন বলছে জানেন তো, আজকে একটা হেস্তনেস্ত হবে। চলুন। এই পর্ণা, সরি রে, আমার না মনে হয় আমাকে একবার ওয়াশরুম যেতে হবে। আরে এতে বা সরির কি আছে, যা, আমি যাবো তোর সাথে। না না, তুই এখানে দাঁড়া, আমি একটু ঘুরে আসছি, ঠিক আছে? দাঁড়া, এটা রেখেছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার বলো তো বৌদি ভাই, রুচিরা তো এখনো এলেন না। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। আমি বলি কি ম্যাডাম, আমরা বরং এগিয়ে যাই, আপনারা একটু পরে আসুন। মানে কখন কি হয় বলা যায় না, ওরা হঠাৎ করে লোকেশন চেঞ্জ করে ফেলতে পারে। স্যার 1 মিনিট দাঁড়ান, একটা ফোন করে দেখি। হ্যাঁ, ওকে। আমি কি, রুচির ফোনটা সুইচড অফ? কি হলো মেয়েটার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বুঝলেন মিসেস দত্ত, আমি আপনার থেকে একটু বেশি ইন্টেলিজেন্ট তো। আমার বন্ধুর গায়ে যদি এতটুকু আঁচড় লাগে, আমি কিন্তু আপনাকে। আই এম রিয়েলি ভেরি সরি মিসেস দত্ত। কি চাই আপনার? কত টাকা চাই? আমি টাকা চাই না মিসেস দত্ত, ছিনিয়ে নিন। তবে হ্যাঁ, আপনার কাছ থেকে আমার একটা জিনিস চাই। কি চাই আপনার? আপনার বাড়ির গণেশ মূর্তি। বন্ধুকে খুঁজছেন মিসেস দত্ত? কিরে পড়না, কার ফোন? মেঘনাথ ফোন করেছে, মনে হচ্ছে ওই রুচিকে। স্পিকারে দাও, স্পিকারে দাও। হ্যাঁ। আপনি কোথায় আছেন? আমার বন্ধু কোথায়? কি করেছেন ওর সাথে আপনি? আরে বাপরে বাপ, এত জোরে বলবেন না প্লিজ ম্যাডাম, আমার বুক ধরপড় করে। আপনি না মিসেস দত্ত, যাকে আপনার বন্ধু রুচিরা আমার কাছেই আছে। আপনাদের চোখের সামনে থেকে আপনার বন্ধুকে ছিনতাই করলাম আর আপনারা কিচ্ছু করতে পারলেন না। হ্যালো হ্যালো অফিসার, এই মেঘনাথই রুচিকে কিডন্যাপ করেছে। এত তাড়াতাড়ি একটা আস্ত মানুষকে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল? অসম্ভব, এটা হতেই পারে না। আমার মনে হয় এখানেই কোথাও ওকে লুকিয়ে রেখেছে। চয়ন, পুরো ধাবাটা ভালো করে সার্চ করতে হবে। তুমি সবাইকে এক জায়গায় এনে জড়ো করো, সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে, তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজতে হবে। এই দেখো সব জায়গায়। এই যোগ্যতা, এটা তুমি কি করলে? ও যদি রুচির বড় কোনো ক্ষতি করে দেয়, আমি রুচির বাবা মাকে কি জবাব দেব? কি করলে তুমি এটা, যোগ্য দাদা? পড়না, কি হচ্ছে কি? শান্ত হ। দেখ, পুলিশ তো চেষ্টা করছে, তুই তো ভেঙে পড়িস না। স্যান্ডি, তুমি কি বলছো বলো তো? পুলিশের চোখের সামনে থেকে একটা জলজান্ত মানুষকে লোকটা তুলে নিয়ে চলে গেল। তুমি বুঝতে পারছো কতটা সাংঘাতিক? আপনারা কি এখানে কি করতে এসেছেন? হ্যাঁ, খেতে এসেছেন? যেন ওখানে কি বসুন 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 বসুন। এই দেখো সব দিকে ভালো করে দেখো। আচ্ছা, আমাদেরকে যে চা দিচ্ছিল সে কোথায়? হ্যাঁ, ঠিক কথা। সবার প্রথমে যে আমাদের চা দিচ্ছিল সে কোথায়? ও বল্টু? হ্যাঁ, জানি না স্যার।
একটু আগে তো ছিল, গেল কোথায়? তার ফোন নাম্বার ঠিকানা কিছু তো হবে। গেল কই দেখতে হচ্ছে না। আরে তার ফোন নাম্বার ঠিকানা কিছু তো হবে আপনার কাছে। কিছুই জানি না স্যার, কালকেই ওকে কাজে রেখেছিলাম। বুঝতে পেরেছি, তার মানে পুরো এই কিডন্যাপটা প্ল্যানিং করে করা হয়েছে। একটু আগে এখান থেকে যে গাড়িটা গেল ওই গাড়িটা কিডন্যাপের জন্য ব্যবহার করা হয়েছে। চলুন, গাড়িটা বেশি দূর যেতে পারেনি, আমাদের ওই গাড়িটাকে ধরতে হবে। চলো চলো সবাই চলো। তা কি বুঝলেন মিসেস দত্ত? আমি আপনার থেকে একটু বেশি ইন্টেলিজেন্ট তো। আমার বন্ধুর গায়ে যদি এতটুকু আঁচড় লাগে আমি কিন্তু আপনাকে আই এম রিয়েলি ভেরি সরি মিসেস দত্ত। সেটার ব্যাপারে আমি কিন্তু আপনাকে কোনো গ্যারান্টি দিতে পারবো না। কি চাই আপনার? কত টাকা চাই? কত টাকা পেলে আপনি আমার বন্ধুকে ছেড়ে দেবেন বলুন? আমি টাকা চাই না মিসেস দত্ত, ছিনিয়ে নিন। তবে হ্যাঁ, আপনার কাছ থেকে আমার একটা জিনিস চাই। কি কি চাই আপনার? আপনার বাড়ির গণেশ মূর্তি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ছোট বলেই স্যার সবসময় এমন কথা শোনাতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ঘরে গেলাম, আমার একটু কাজ আছে। তবে ফুলকি, চাটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। তোর খ্যাপা স্যার না তোকে বড্ড তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা ঠিক নয়, এটা ঠিক। ফুলকি শোন, আমারও কি মনে হয় জানিস, প্রিয়াল না ঠিক কথাই বলছে। তুই এবার থেকে একটু বড়দের মতো রাগ ডাক দেখাতো, বুঝলি? ওটাই বোধহয় ঠিক হবে, আমার মনে হচ্ছে। হাসছো তোমরা? আমার চাটা, আমার চাটা কোথায়? নেই। মা, তুমি স্যারকে চা করে দিও। আমি পারবো না, আমার খাতা দেখা বাকি রয়েছে, আমি ঘরে গেলাম। উফ, আমারও মাথাটা খুব ধরেছে ফুলকি, আমিও পারবো না গো। আমি তো স্যারের জন্য চা করিনি আর করবো না, স্যার তবে বিশ্বাসই করে না। ঠিক কথা, ঠিক কথা, একদম ঠিক কথা, একদম ঠিক কথা। আমাদের ফুলকি বড় হয়ে গেছে। ও, এই ব্যাপার। ফাইন, এনিওয়ে আমি বেরোচ্ছি, বুঝলি? একবার স্টোরে যাব, পুলিশের থেকে পারমিশন পেয়ে গেছি ভেতরে ঢোকার। গিয়ে দেখবো কতটা কি ক্ষয়ক্ষতি হলো, সেটার একটা লিস্ট বানাবো। আমি ভেবেছিলাম আমি ফুলকি একসাথেই যাব, কিন্তু এখন যা বুঝতে পারছি তাতে করে তো আমি চললাম। না না, স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান না। আমি আপনাকে এক্ষুনি চা করে দিচ্ছি, 1 মিনিট। আমিও যাবো আপনার সঙ্গে সুপার স্টোরে। আমি দেখতে চাই, নিজের চোখে দেখতে চাই স্টোরের কি অবস্থা। জেঠুমণি তো প্রথম চাকরিটা আমাকে ওখানেই করে দিয়েছিল। বেশ, চলো তাহলে। চা লাগবে না আমার এখন আর। বৌদি, আমি ফুলকিকে নিয়ে স্টোরে যাচ্ছি, মাকে বলে দিও। আর এই যে, তোমার শরীর ঠিক আছে তো? ইনহেলার পাম্পটা দাঁড়াও, আমি নিয়েছি তো, দেখে নি। হ্যাঁ, এই যে, চলো। মা কালী, আমি স্বপ্ন দেখছি না তো? স্যার হঠাৎ যেন খুব ভালো করে কথা বলছে, জামাইবাবুর সামনে ওরকম কথা বলার জন্য বকলেও না, সঙ্গে করে নিয়েও যাচ্ছে। কি হচ্ছে এসব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যখন আগুনের মধ্যে আটকা পড়ে গিয়েছিলাম, আমার নার্ভ ফেল করে গিয়েছিল, মুভ করতে পারছিলাম না।
চোখ করে যাচ্ছিলাম, সত্যি মনে হচ্ছিল আমি বোধহয় মরে যাব। তুমি হঠাৎ করে কাজ ভেঙে যাজাতে শুরু করলে, তাতেই আমার সেন্স ফিরল কি তুমি ঠিক সময় এসে না পড়লে আমি হয়তো বাঁচতামই না। আবার সত্যি মনে হচ্ছে আমি যেন আবার নতুন জীবন ফিরে পেয়েছি। হয়তো সেই জন্যই আবার নতুন করে আমার লড়াই করার ইচ্ছাটা জেগে উঠেছে বলকি। তো তোমার এই উপকারটা আমি তো কোনোদিনও বলতে পারবো না, তার বিনিময়ে তোমাকে থ্যাংক ইউটা বলা হয়নি। সেই থ্যাংক ইউটুকু আমি তোমায় বলতে চাই। থ্যাংক ইউ পুলকি, তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচিয়েছ। এটা আমি সারা জীবন মনে রাখবো পুলকি। স্যার, আপনার কিছু হবে আর আমি ছুটে যাব না, সেটা হয়। এই জন্য আপনি আমায় ধন্যবাদ জানাচ্ছেন। ফুলকি দাস আপনার জন্য সবকিছু করতে পারে। আগুনে ঝাঁপটা হতো সামান্য ব্যাপার, এর জন্য আপনি আমায় ধন্যবাদ জানাবেন না। আপনি আবার নতুন করে এই স্টোরটা তৈরি করুন, আমি যতটা পারবো ততটা সাহায্য করব আপনাকে। ভেবেছিলাম এই বছর সবাই মিলে খুব হইচই করে গণেশ পুজো করব, নাচ গান করব, কিন্তু কিছুই তো হলো না। আর যাকে না হয় পরের বছর হবে। এটা খুব সরল আর ছেলে মানুষ, যা করে মন থেকে করে। কিন্তু মুশকিল হলো আমি ওর এই ভালোবাসার বদলে কোনোদিন কিছুই ফিরিয়ে দিতে পারবো না। আমিও যে মন থেকে অন্য একজনকে ভালোবেসেছি, কি করব আমি? দেখি মা যা বলেছে সেটুকু অন্তত করতে পারি কিনা। এবার থেকে ফুলকিকে কম বকাঝকা করার চেষ্টা করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাঙাবো, হ্যাঁ বলছি অনেকে তো ওই মিষ্টি খাইয়ে বরণ করে তারপরে আনতে হবে এখানে। তো আমি এসে গেছি গো, আমি এসে গেছি। বলছি যে আমার জামাইকে আমি বরণ করি। হ্যাঁ ও রাঙাবো, তাহলে এটা গুছিয়ে ওনার হাতে দাও, বরণ ডালাটা সব। আরে লগ্ন তো চলে যাচ্ছে, এবারে বরকনেকে এক এক করে নিয়ে আসুন। কুশ, তুমি তাহলে একটু অনেকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ কুশবাবু, বড় মা ঠিকই বলেছেন, তুমি যাও গিয়ে অনেকে ডেকে নিয়ে এসো। যাও যাও যাও। দাদা ভাই বাড়ি ছেড়ে চলে গেছে। চিঠি লিখে রেখে গেছে, দাদা ভাইয়ের ঘরে পেলাম এটা আমি। চিঠি দেখি। এই বিয়ে আমি করতে পারবো না, তাই চলে যাচ্ছি। আমাকে খোঁজার চেষ্টা করো না, তাহলে আমি নিজের ক্ষতি করে ফেলবো। আমার বিয়েটা হবে তোরে? না না না, অনেক পালাতে পারে না, অনেক পালাতে পারে না। অনেক কি করে পালাবে? অনেক পালাতে পারে না।
দিদি আমার বিয়েটা হবে তোরে, আমার বিয়েটা হবে তোরে। কুসুম বলার পর থেকেই আমি চোখ রেখেছিলাম অনির ঘরের উপর। 10টা মিনিট আগেও দেখে এসেছি অনেক ঘরেই ছিল, কিন্তু কিন্তু এর মধ্যে গেল কোথায়? কোথাও গেলে তো দালান দিয়েই যেতে হবে, আর সবাই তো এখানেই ছিল। আমার তো হিসেব কিছুতেই মিলছে না। কি সর্বনাশ হয়ে গেল রে! ওই ছেলেটা আমার মেয়ের সর্বনাশ করে দিয়ে পালিয়ে গেল। এরপর তো আমার মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে রে। কি হলো? আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো। ওরে কুসুম, তোর কি পোড়া কপাল রে! তুই কেন বেঁচে আছিস? আমি বুঝেছি, আমি বুঝেছি। এই সব কিছুর পেছনে তোর ওই বড় জায়ের হাত আছে। ও চাইনি যে কুসুমের সঙ্গে ছেলেটার বিয়ে হোক। আমি বুঝতে পারছি যে ওরই হাত আছে। ওকে আমি ছাড়বো না, ওকে আমি কিছুতেই ছাড়বো না। ও না, বড় লোক বাড়ির বড় বউ, বেরিয়ে এসো, তোমায় আমি দেখে নেবো। তোমার ছেলে আমার মেয়ের ক্ষতি করে দিয়ে বেরিয়ে যাবে, তুমি আমার মেয়ের ক্ষতি করবে, আর আমি আঙুল দিয়ে বসে থাকবো না। চুপ কর, ওকে ডাক, ডাক ওকে। আপনার মেয়ের কেন? কারণ মেয়ের কোনো ক্ষতি আমি চাই না, কিন্তু এটা সত্যি যে আমার ছেলেটা পালিয়ে গিয়ে বেঁচে গেছে। কি বলছো এসব অনু? বিয়েটা ঠিক হয়ে যাবার পর এভাবে অনি? শুনলি কি বলছে? মহিলার কথা শোন, এরপরে বলবি যে ওর হাত নেই, ওর হাত। শোন শোন, একবার শোন। আর কত ভালো হবে নুনি, তোরা তো মাথায় করে রাখিস ওই রকম ছেলে তো এই রকম মাই হবে। উনি নাকি ভালো মানুষ। নতুন মা, মামুনির সম্পর্কের একটা বাজে কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। না বলবে না। কুশবাবু, কুশবাবু বলছি ছেলেটা গেল কোথায় বলো তো? আচ্ছা অনির ঘরে গিয়ে একবার খুঁজে আসি না। চলো 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 চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই দাদা ভাই, তুই এত টাকা কোথা থেকে পেলি রে? বাবার আলমারি থেকে ছেড়ে দিয়েছি 50,000 টাকা। এই টাকাগুলো নিয়ে আমি হিমাচলে গিয়ে কদিন চিল করব, তারপর যখন এই বিয়ে ঝামেলা টামেলা মিটে যাবে তখন আমি না হয় ফিরে আসবো ব্যাক টু প্যাভিলিয়ন, বাপের হোটেল। দাদা ভাই, আমার কিন্তু খুব ভয় লাগছে। তারপর ওরা যদি এখন পুলিশ লাগায় তোকে খোঁজার জন্য কি হবে? শোন না, আমি তো চিঠিতে লিখে গেছি, তাই না? হ্যাঁ, কি লিখেছি? হ্যাঁ, আমাকে বেশি খোঁজাখুঁজি করলে আমি নিজের ক্ষতি নিজেই করব। তারপর মনে হয় না এই পুলিশের ঝামেলা টামেলা করবে। ছেলের জীবনের মায়া, ইউনো। এ খুশি, জানিস তো তুই না মাথা মোটাই রয়ে গেলি। এটাকে ইমোশনাল ব্ল্যাকমেল বলে, তুই বুঝবি না। জানা, তুই তোর কাজটা মন দিয়ে কর না। জানা, আমার খুব গরম করছে, বুঝিস? জানা কাকিমা, তুমি তো এইমাত্র দেখে গেলে, বলো তুমি আবার কেন এলে বলো তো? হ্যাঁ, আমি এইমাত্র দেখে গেলাম ঠিকই, কিন্তু বারবার না মনে হচ্ছিল যে এই ঘরেই না অনেক কোথাও একটা আছে। আমি কাকিমা, দাদা ভাই তো চিঠি লিখে এখানে চলে গেছে, বলো আবার এই ঘরে কি করে আসবে বলো না? তাও ঠিক। তুমি না টাইম ওয়েস্ট না করে বাইরেটা ভালো করে একবার দেখো, বুঝলে তো? আর বলছি কাকিমা, প্লিজ দাদা ভাইকে খুঁজে বার করো প্লিজ। হ্যাঁ, আমি চেষ্টা করছি খুশি, কিন্তু তুমি বুঝতে পারছো না, আমার বারবার মন হচ্ছিল যে এখানেই কোথাও অনি আছে, কিন্তু নেই তো। আমি দাঁড়িয়ে আছি খামোখা, আমি খুঁজে আনি, দাঁড়াও। উনিকে? আমি শঙ্করী গো, শঙ্করী কাকিমা। অ্যাকচুয়ালি নিচে এত ভিড় না, শঙ্করী কাকিমার ভীষণ গরম লাগছিল, শরীরটা খারাপ লাগছিল, তো আমি দেখলাম এই ঘরটা ফাঁকা, তাই আমি নিয়ে এসেছি। আমি দেখছি। ও কাকিমা গো, বলছি আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি বসুন না। এই আসলে বাড়িতে এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে না, আমি কারোর দিকে ঠিক মতো খেয়াল করতে পারিনি। আপনি বসুন কাকিমা, আপনি বসুন। না না মা, আমি ঠিক আছি মা, আমি ঠিক আছি। আপনি ঘোমটা দিয়ে আছেন কেন? এখানে তো তেমন কেউ নেই গো ঘোমটা দেওয়ার মতো। আপনি ঘোমটা খুলুন, দাঁড়ান, আমি জল এনে দিচ্ছি। কি বলছিস? কি বলছেন কাকিমা? কাকিমা কি বলছেন? আমি দেখছি।
কাকিমা শুনুন 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 আমার কথাটা শুনুন। না না মা, লাগবে না, থাক না থাক। যত কম কথায় ছাড়া যায় ততই ভালো। অপরটা বিদায় হলেই বাঁচি। কেমন যেন সন্দেহ হচ্ছে। কাকিমা ঘুমটা ফোমটা দিয়ে তো গরমে কষ্ট হবে কই দেখে, আমি একটু চোখ মুখে জল দিয়ে দিই, গরমে আরাম পাবেন তো। আমি ঠিক আছি। লজ্জার কিছু হয়নি, আমরা মেয়ের মতো। খুলুন। আমি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কানাই, তুমি এমনিতে শুনবে না। নন্দরাজ পুত্র অধার্মিক হয়ে গেছে। ভগবান কংসের শরণে যেতে চাইছে না। আপনারা সবাই আসুন, ওকে বলপূর্বক নিয়ে যেতে হবে। আসুন আসুন। আশ্চর্য, কানাইয়ের মধ্যে এত শক্তি এলো কোথা থেকে যে সব বৃন্দাবনবাসীরা মিলেও ওকে নিয়ে যেতে পারছে না? দাদা, আমি তো কখন থেকে বলছি, গোয়ালাকে যা মনে হয় গোয়ালা তা নয়, আর ও যা তা দেখা যায় না। ভগবান কংসের জয়। ভগবান কংসের জয়। হে মা কামধেনু, বৃন্দাবনবাসীদের জীবন সংকটে। ধেনুকাসুরের আসুরিক শক্তির প্রভাবে ওদের আত্মা, মন আর স্বভাব আসুরিক হয়ে গেছে। এখন এই অধর্ম থেকে আপনি ওদের মুক্ত করতে পারেন। আমাদের প্রার্থনা স্বীকার করুন মা। বলরাম, আজ ভদ্রাক্ষের থেকে একটা জ্ঞানমূলক কথা শিখে নাও। যদি কোনো শত্রু হঠাৎ করে তোমার নামে প্রশংসা করতে শুরু করে, তাহলে সেটাকে প্রশংসা বলে ভেবো না, ভেবো যে তোমার মৃত্যুর জন্য আহ্বান জানাচ্ছে। সবাইকে বিশ্বাস করো না, না হলে নিজেকে এরকম পরিস্থিতিতে পড়তে হবে। এ কি হচ্ছে? হঠাৎ করে বিনা মেঘে বৃষ্টিপাত কি করে শুরু হলো? এই বৃষ্টিটা কিরকম দুধ দুধ বলে মনে হচ্ছে। আরে যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে আমার খেলা শেষ হতে আর বেশিক্ষণ সময় বাকি থাকবে না। চলো ভদ্রাক্ষ, এখান থেকে কেটে পড়াতেই মঙ্গল। নন্দরাজ, কি হচ্ছে? এসব কি হচ্ছে আমাদের সাথে? মনে হচ্ছে কেউ যেন আমাদের চালনা করছিল। হ্যাঁ মা, তোমরা সবাই ওই ধেনুকাসুরের আসুরিক শক্তির প্রভাবে ছিলে। কিন্তু কানাই, এসব করলে কি করে? বাবা, আমি কিচ্ছু করিনি। আমাদের বৃন্দাবনবাসীদের রক্ষা আমাদের সকলের কামধেনু মা করেছেন। আজ আমাদের পুজো সফল হলো। মা কামধেনু স্বয়ং আমাদের দর্শন দিলেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।